অনেকগুলো মেয়ে গলার উল্লসিত হাসি একত্র হয়ে উছলে উঠল গ্রীষ্মের দুপুরের দাবদাহকে পরাস্ত করে। কনেকে 5 কোলা করে ধরে তুলে বরের কোলে বসিয়ে দিতে গিয়েছিল ওরা। সেই ধাক্কায় বর ধরাশায়ী হয়েছে এবং বিদ্রোহিণী কনে ওদের হাত ছাড়িয়ে ঠিকরে উঠে পালাতে গিয়ে গাঁটছড়ার টানে হুমড়ি খেয়ে পড়েছে। তাই এই হাসি, উল্লসিত লহরিত। দুটো পতনই তো বাসরের বিছানার ওপর। লাগেনি তো দুজনের একজনেরও, তবে আর হাসতে বাধা কি? এমন একটা বিয়েটিয়ে ছাড়া তো গলা খুলে হাসবার ছাড়পত্র মেলে না। আজকের গলায় গলা মেলানো দরুন সঠিক ধরাও পড়ে না গলাটা বইয়ের না মেয়ের। অতএব এই তো সুযোগ। যারা শুধু শাসনের ভয়ে লজ্জাশীলার ভূমিকা অভিনয় করে চলে, তারা এমন সুযোগটা ভালো মতোই নেয়। আজও নিচ্ছিল, চুকিয়েই নিচ্ছিল। সুবিধে যখন পেয়েছে, বরকর্তার হুকুম মানতে হলে হতো না সারাদিন ধরে এমন আমোদ আহ্লাদ। সে কোন সকালে বর কনেকে বিদায় দিয়ে দিত। বারবেলা পড়বার আগেই নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কেবলমাত্র কন্যাকর্তার কাতর আবেদন আর করুণ মিনতিতেই বারবেলা বাদে যাত্রা করতে রাজি হয়েছেন। কন্যাকর্তা করজোড়ে জানিয়েছে, বাসি বিয়েটিই নানান ঝঞ্ঝাট, পেরে উঠবে না মেয়েরা। অতএব অনুগ্রহ করে এবেলাটা কন্যাকর্তাকে কুটুম্ব সেবার পুণ্য অর্জন করবার সুযোগ দিতে সসৈন্যে রয়ে গেলেন বরকর্তা। খানিকটা দূরে ঘোষদের বৈঠকখানার বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কনের বাড়ির মেয়েদের কলহাস্য যেখানে পৌঁছবার ভয় নেই, সারা বেলাটা বাসি বাসরে বসে আমোদ আহ্লাদ করছে মেয়েরা। বারবেলা কাটলে তখন বাসি বিয়ে। ততক্ষণ হয়তো আসল মানুষটা এসে যাবে। বর কনে বিদায় দেরি হলেও ভাবনা কিছু নেই। বরের বাড়ি কলকাতায় হলেও আপাতত বিয়েটা হচ্ছে এপাড়া ওপাড়া। এ বিয়ের প্রধানা ঘটকিনীর বাড়ি থেকে। সুবিধে যৎপর নাস্তি। এই হুল্লোড়কারিণীরা বেশিরভাগই পাড়ার বৌঝি, তবে নিতান্ত তরুণী নয়, কিছুটা মাঝ বয়সী। যদিও জ্যৈষ্ঠের দুপুর, তবু বিয়ে বাড়ি বলে কথা। চেলি বালুচরি পার্সি জামদানি যার যা আছে পরে এসেছে এবং গলদ ঘর্ম হচ্ছে। যদিও একখানা করে ফুল কোঁচানো সুতি শাড়ি এনেছে হাতে করে। খেতে বসবার সময় পড়তে তা খাওয়ার সময় এখন বিলম্ব আছে। বরযাত্রীদের ভোগ রাগ মিটলে তবে তো। কিন্তু নিরঙ্কুশ সুখ কোথায়? ওদের হি হি ধ্বনিতে বিরক্তি চিত্ত ক্ষান্ত ঠাকরুন রঙ্গমঞ্চে এসে আবির্ভূত হন এবং বলাই বাহুল্য, মুহূর্তে সে মঞ্চে শ্মশানের নীরবতা নামে। ক্ষান্ত ঠাকরুন সেই নীরবতার প্রতি একবার তীব্র দৃষ্টি বুলিয়ে নিয়ে বলে ওঠেন, হাসির ঘণ্টা বাদ্যি যে হাটতলা অবধি পৌঁছুচ্ছে, একটু রয়ে সয়ে আমোদ করলে ভালো হয় না? নীরবতা আরো গভীর হয়। ক্ষান্ত ঠাকরুনের এবার দৃষ্টি পড়ে মূল নায়ক নায়িকার ওপর। একজন ধরা পড়া চোরের মতো হেডমুন্ড অবনত নেত্র, আরেকজন রুদ্রমানা। কুণ্ডলি পাকানো চেলি মোড়া শরীরটা তার কান্নার উচ্ছ্বাসে কেঁপে কেঁপে উঠছে। দৃশ্যটা অবলোকন করে ক্ষান্ত ঠাকরুন সস্মিত মুখে বলেন, ছুরি যে কেঁদে কেঁদে আধখানা হয়ে গেল কাল থেকে, তোরা একটু বুঝ দিচ্ছিস না? আপনারাই হাসি মস্করায় মত্ত। এবার নীরব মঞ্চ শব্দ ওঠে। একটি ঝিউরি মেয়ে বলে ওঠে, এ কান্না কি আর বুঝ দিলে থামে পিসি? তাই আবার ওর। পিসি ঝংকার দিয়ে ওঠেন, নাও রঙ্গ, তোরা যে আবার মানসায় ধুনোয় ধোঁয়া দিতে বসলি, কেঁদে কেঁদে মুখ চোখের চেহারা ফোলতাই হচ্ছে একবারে। শ্বশুর বাড়িতে আর বউ দেখে কেউ বলবে না সুন্দর মেয়ে। নিয়ে এবার ওঠা, মুখে চোখে জল দেওয়া এবার তো বারবেলা কেটে গেল। বাসি বের তোড়জোড় কর, মেয়ে জন্ম শ্বশুর বাড়ির জন্য। মেয়েটা ফিক করে হেসে ফেলে বলে, তুমি আর বলবে না কেন পিসি? শ্বশুর বাড়ি যে কি বস্তু তা তো আর জানলে না কখনো। আমি? আমার সঙ্গে তুলনা?
মরণ দশা দেখো চুরির। আমার মতন অবস্থা যেন অতি বড় শত্রু না হয়। নে আদিক্ষেতে রাখ, জোগাড়ে মন দে। আর একবার কড়ি খেলানো হবে না পিসি? হবেই তো, বারবেলা গেলে। দেখো ততক্ষণ যদি কলকাতার মানুষেরা এসে পড়ে হুটুক্কারি এক বে। এসব বিচ্ছিরি, তোল ছুরিকে, চেলির গরমে ভিড়মি না যায়। ক্ষান্ত ঠাকরুন প্রস্থান করেন। মেয়েরা কনেকে টেনে সোজা করে বসাবার চেষ্টা করে, কিন্তু সফল কাম হয় না। কেঁদে প্রায় বিসর্জন দেবে এই তার পণ। বাস্তবে কি আর তাকে সুন্দর মেয়ে বলে চেনা সম্ভব হচ্ছে না, কিন্তু তাতে কি? এ তো স্বাভাবিক ঘটনা। বিয়ের কোণে কাঁদবে না? আমোদকারিণীরা এতে বিচলিত হবে কেন? তারা আরেকবার সে ব্যর্থ চেষ্টার পুনরাভিনয় করতে বসে। জনাচারেক মিলে তুললে আর ওই ছোট মেয়েটাকে কায়দা করতে পারবে না? ছুড়ুক না সে হাত পা, করুক না দাপাদাপি। ওরা কেন ফুর্তি ছাড়বে? ক্ষান্ত ঠাকরুনের নিষেধের সম্মানার্থে হাসিটা শুধু এবার ঈষৎ চাপা। ওদিক থেকে তোড়জোড়ের সুর বাজছে। দই কোথায়? যাত্রার দই দেখছি না তো। কি অব্যবস্থা বাবা, কি অব্যবস্থা! ঘট আছে তো পান নেই, পান আছে তো দই নই। ওগো ও জেঠি! প্রশ্নকারিণী তৃণমূর্তি প্রশ্নবাণ নিয়ে নিক্ষেপ করতে করতে এগিয়ে যান। আসল মানুষের তো দর্শন নেই। কনকাঞ্জলিটা দেবে কে? হ্যাঁ গা, বাসি বিয়ের বরণে তোমাদের পানের বরণ আগে না জলের বরণ আগে? ও মা, নতুন গামছা দিয়ে তোমরা সোহাগ আঁচল নুটো? কি অনাচ্ছিষ্টি বাবা! আমাদের তো হলুদে ছোপানো সুতোর গোছা দিয়ে। কে কাকে বলে এখান থেকেই বোঝা যায়, কারণ সবই পাড়ার লোক নিয়ে কাজ। প্রশ্নকারিণী যে ক্ষান্ত ঠাকুরনীর ভাইঝি অন্য বুঝতে বাকি থাকে না কারো। অন্যর গলায় বুঝিয়ে ছাড়ে। ঝিউরি মেয়ে গলা তুলবে বই কি, যত ইচ্ছে তুলবে। অন্যর প্রশ্নের উত্তর আসে কোনো নারী কণ্ঠের ভারী স্বরের মাধ্যমে। আমাদের ওই গামছার খুঁটেই সোহাগ আঁচল, যে বংশের যে ধারা। জলের বরণ আগে না পানের বরণ আগে তোর পিসিকে জিজ্ঞেস কর, সেই ঠিক বিধেন দেবে। সঙ্গে সঙ্গে ক্ষান্ত ঠাকরুন বেজার কণ্ঠ বেজে ওঠে। হ্যাঁ, চিরটা কাল ওই বিধেন দিয়েই এলো ক্ষান্ত বামনি। হাত দিয়ে তো আর স্পর্শ করবার আইন নেই। আমার কেবল গলাবাজির চাকরি। শাখাউলি ও সোহাগীরা হাত নেড়ে শুও। চল দেখি। ওদিকে ছোট গলায় কে একজন বলে ওঠে, দেখো দেখো, এ ওদের শাখা সিঁদুরে দৃষ্টি দেওয়া দেখো। দুগ্গা দুগ্গা, দৃষ্টি তো নয়, বিষের দৃষ্টি, শনির নজর। নিজে আজন্ম বগ্ন বেরি নাড়লেন না, তাই খাওয়া পড়া দেখে হিংসেই চোখ জ্বলে মরে। ঝট করে উঠে যায় একজন, বোধ করি ক্ষান্ত সুয়সে, অথবা সুগিরি করাই তার পেশা। টাটকা টাটকা লাগিয়ে দিয়ে যদি একটা ধুন্ধুমার কাণ্ড ঘটানো যায়, সেটাই লাভ। কাজকর্মের বাড়িতে এমন হয়েই থাকে। বহুবিধ কথার চাষ চলে এবং সেই চাষের ফসল রাম রাবণের পালা ডেকে আনে। সে পালায় শুধু পক্ষ নেওয়ার অপরাধেও অনেক মান অভিমানের গান হয়, অনেক সখী বিচ্ছেদ ঘটে যায়। তবে এ সমস্তই মেয়ে মহলের ব্যাপার। পুরুষদের কানে এসব পৌঁছয় না, পৌঁছলেও তারা কান দেন না। তাদের কর্মক্ষেত্র অন্যত্র, তাদের কর্মক্ষেত্র ব্যাপক। কোনো একটা ঘোর তুলে বিয়েটা পণ্ড করা যায় কিনা সেই চিন্তায় মাথা খাটে তাদের, বিশেষ করে মেয়ের বিয়েই। তা বলে সকলের কি আর? কি করে কুটুমের কাছে কন্যাকর্তার মুখ থাকবে, কি করে বরযাত্রীর সঙ্গে সম্প্রীতি সম্বন্ধ থাকবে, এর জন্যেও অনেকেই তৎপর হন। পরের কাজে প্রাণপাত করতে এগিয়ে আসে এমন লোকও আছে বই কি জগতে, নইলে আর জগৎটা এখনো টিকে আছে কিসের জোরে? হয়তো সংখ্যায় এরা বেশি, কিন্তু জলের থেকে আগুনের, সুধার থেকে বিষের,
আর হিতের থেকে অহিতের দাপটটা বেশি বলে এদের সংখ্যায় কম মনে হয়। প্রতিভার প্রাবল্য না থাকলে তো আর পাদ প্রদীপের সামনে আসা যায় না। সে যাক, হিতৈষীর সংখ্যা যত বেশিই থাকুক, কার্যকালে কন্যাকর্তার মাথা ঘোরেই। এবাড়ির কন্যাকর্তার মাথা ঘুরছে, বন বন করে ঘুরছে। কিন্তু সে মাথা ঘোরা কি কেবলমাত্র কুটুম্বের কাছে সম্মান রক্ষার চিন্তায়? না, তার মাথা ঘোরার কারণ অন্য। তাছাড়া ভয়েই তো তার খানিকটা কেটেই গেছে। বরযাত্রীদের মান সম্মান রক্ষা করে বিয়ে তো মিটেই গেছে। আজ বাসি বিয়ে। এই তো মেয়েরা কনেকে আঁচল ঢেকে দিয়ে খিড়কি পুকুরে স্নান করিয়ে নিয়ে এলো। এখন শুধু বরপক্ষকে নমনম করে কনে বিদায় করে ফেলতে পারলেই আপাতত ভয় যায়। অবশ্যই তেমন শত্রুজন থাকলে বরপক্ষের কান ভারী করে শেষ রক্ষে করতে দেয় না। বরকর্তা চোখ গরম করে শুধু বর নিয়ে চলে যাবার হুমকি দেখায়। হয় অনেক কিছু, কিন্তু এক্ষেত্রে সেসব কিছুর আশঙ্কা নেই। এখানে শত্রুজনের আশঙ্কা নেই। তবু কন্যাকর্তা সকাল থেকেই হন্যে হয়ে ঘর বার করছে। ঘর থেকে দাওয়া, দাওয়া থেকে উঠোন, উঠোন থেকে বাড়ির ভেতর, ক্রমশ এগোতে এগোতে বকুলতলার মোড়। জ্যৈষ্ঠের দুপুর, রোদ যেন গিলে খেতে আসছে। ওই বকুলতলাটুকুই যা ছায়াময়, তবু আগুনের হলকা ছিটানো বাতাস তো বইছেই। তাকে তো আর রোধ করা যায় না। তবু নেশাগ্রস্তের মতো দাঁড়িয়েই আছে মানুষটা, নড়ছে না, কেবল মাঝে মাঝে গলা বাড়িয়ে ডিঙ্গি মেরে দূরের কি যেন দেখবার চেষ্টা করছে। সন্দেহ নেই কোনো কিছুর প্রতীক্ষা করছে, কিন্তু কিসের? আহ্লাদজনক কিছু বলে তো মনে হচ্ছে না। ক্রমশই একটা আতঙ্কিত উদ্বেগের ছাপ ফুটে উঠছে ওর মুখে। এখন কোনো কবিরের যদি ওর নারী দেখত তো নারীর চাঞ্চল্যে উদ্বিগ্ন হতো। কাঠগড়ায় এসে দাঁড়ানোর পূর্ব মুহূর্তে কি আসামির নারীতে এই চাঞ্চল্য জাগে? কিন্তু প্রতীক্ষার তো শেষ হচ্ছে না। ওই দূরবর্তী পথের শেষে কি আছে, কি আসবে? একটা লাল ডুরে পরা ছোট্ট মেয়ে ছুটে এসে ডাক দিল, ও বামুন কাকা, বামুন ঠাকুমা ডাকছে তোমায়। বামুন কাকা বিরক্ত স্বরে বলে, কেন? জানি না, বলছে যে লগ্ন উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এরপর কালবেলা নাকি পড়ে যাবে। যাক বলে কনের বাবা চোখটাকে তীক্ষ্ণ করে আরও একবার দূর প্রান্তরের ওপর দৃষ্টিটাকে পাঠাবার চেষ্টা করে। এই জ্বলন্ত মাঠের দাবদাহের ওপারে কি এক মুঠো ধোঁয়াটে ছায়ার আভাস পাওয়া যাচ্ছে, নাকি দৃষ্টির ভ্রম? ভ্রম নিরসন পর্যন্ত অপেক্ষা করা যায় না। মেয়েটা আরও একবার বলে ওঠে, এসো তাড়াতাড়ি, ভট্টাচ মশাই নাকি রাগারাগি করছে। ডেকে নিয়ে মেয়েটা আবার ছুটে ভেতরে চলে যায়। আর কেন কে জানে, সেই দিকে তাকিয়েই কনের বাবার বুকের মধ্যেটা লঙ্কা বাটার জ্বালার মতো হু হু করে জ্বলে ওঠে। কেন? প্রায় ওরই কাছাকাছি বয়সী নিজের সদ্য উৎসর্গীকৃত বালিকা কন্যার মুখটা স্মরণ করে। আর দণ্ড দুই পরে মেয়েটাকে বিদায় দিতে হবে, নির্বাসন দিতে হবে একটা অপরিচিত অন্তঃপুরের অন্তরালে। স্তব্ধ হয়ে যাবে তার উচ্ছল কলকাকলি। হয়তো বাপের কাছেও অপরিচয়ের অবগুণ্ঠন টানবে। এতে যে বিচলিত হবার কিছু নেই, এটাই যে চিরাচরিত নীতি। ওর মাও তাই করেছে, দিদিমা ঠাকুমাও করেছে। এ চুক্তি জ্বালা কমাতে পারল না, বুকের মধ্যেটা মোচড় দিয়ে উঠতে লাগলো। আবার হয়তো শুধুই কন্যা বিরহ ব্যাকুল পিতৃহৃদয়ের জ্বালাটাই সব নয়, ভয়ানক একটা অপরাধ বোধও বুকের ভেতরটায় খাবল মারছে বুঝি। অপরাধ না করেও তার বোধ কেন? ন্যায্য কাজ করেও আতঙ্ক কেন? লোকটা যাচ্ছে তাই রকমের ভীতু, তাতে আর সন্দেহ নেই। ভেতর থেকে আবার ছুটে আসে মেয়েটা, ভীত ত্রস্ত গলায় বলে, ও বামুন কাকা, তোমার মা যে রসাতল করছে গো, বলছে মহারানী না আসা অবধি কি রাজকার্য বন্ধ থাকবে? না, এরপর আর দাঁড়িয়ে থাকা চলে না, দ্রুত পায়েই ছুটতে হয় বামুন কাকাকে।
অথচ আর একটু দাঁড়ালেই হয়তো প্রতীক্ষারত মূর্তিটা দেখানো যেত, কারণ রুক্ষতপ্ত জ্বলন্ত প্রান্তরের ওপার থেকে ধোঁয়া ধোঁয়া ছায়াটা ক্রমেই এগিয়ে আসছে, একটা অবয়ব নিচ্ছে। ওই জ্বলন্ত অনলের প্রকোপেই গরুগুলো গড় গড়িয়ে এগিয়ে আসতে পারছে না। গাড়োয়ান যতই কটূক্তি বাক্যের সঙ্গে সঙ্গে তাদের ল্যাজাবোড়া দিক, তারা যেন পিছিয়েই পড়ছে। শুধু ছইয়ের ভেতর থেকে গলা বাড়িয়ে বারবার উদ্বিগ্ন গলায় বলছে, ছেলে, তোমার বলদরা যে পিছনে বাড়ছে গো, আমাদের যে বড্ড তারা। গাড়োয়ান ক্ষুব্ধ কণ্ঠে বলে, কি করব বলেন ঠাকরেন, দেখছেন তো, চেষ্টা তো করছি সাধ্যমতো, বেটারা দৌড়ুচ্ছে কই, সূর্যি ঠাকুর একেবারে আগুন হানছে কিনা। ক্ষুব্ধ বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে গাড়োয়ান প্রবল একটা বাড়ি হানে। বলদ দুটো হড়বড়িয়ে এগিয়ে যায় খানিকটা। সাধন সরল এই অতর্কিত আক্রমণে হাল রাখতে না পেরে কাতর হয়ে যায়, আর সত্য ছইয়ের বাঁশটা শক্ত করে চেপে ধরে। শান্ত গলায় বলে, থাক ঠাকুরঝি, আর তাড়া দিয়ে কাজ নেই, শেষকালে গো হতে হবে। শুধু দুগ্গা দুগ্গা করে ওঠে। গাড়ি এবার একটু দ্রুত বেগ নেয়। পরিচিত পথের স্পর্শ পাওয়া যায়, কিন্তু আজও এমন ঘুঘু ডাকে কেন? সত্যর সঙ্গে হঠাৎ এমন শত্রুতা সাধবার হেতু কি ওদের? আচ্ছা, ঘুঘুর ডাক না মানুষের কান্না? অনেকগুলো নারী কণ্ঠের হুহুধ্বনি না? এ কান্নার উৎস কোন দিকে? গাড়ি যত বাড়ির নিকটবর্তী হচ্ছে শব্দটা তত স্পষ্ট হয়ে উঠছে যে, না, সত্য আর কিছু শুনবে না, ভাববে না, যতক্ষণ না শ্মশান ক্ষেত্রে গিয়ে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত কানকে আর মনকে নিষ্ক্রিয় রাখবার সাধনা করবে। উলু উলু উলু, মুহুর্মুহু উলু পড়ছে। সমবেত নারী কণ্ঠের উলুধ্বনি বিয়ের ঘটার অভাবটা পূর্ণ করতে চাইছে যেন। বাসি বিয়ের সবই টাটকার উল্টো। বাসি বিয়ের কড়ি খেলার সময় আগে বর কড়ি চালে, পরে কনে। বরণ আগে কনেকে করতে হয়, তারপর বরকে। বরকর্তীও বদল হওয়া রীতি। যিনি গতকাল টাটকা বিয়ের বরণ কার্য সমাধা করেছেন, তিনি আজ আর মঞ্চে নেই। নতুন নায়িকার সন্ধান হচ্ছে। কে করবে তবে? অন্ন? তা অন্নই আয় মা, একখানা চেলি টেলি জড়িয়ে আয়, বরণডালটা ধর, বাজুবন্ধ নেই তোর? ঝুমকোদার তাবিজ না থাকে আর কারুর নে, পর এক জোড়া। বরণ করবার সময় তাবিজ বাজু পড়লে শোভা ছড়ায়। কে একজন সক্ষোভে বলে ওঠে, আহা, মা মাগি কিছু দেখতে পেল না, কিছু করতে পেল না, মরে যায়। এখনো এসে পড়লে বাসি বরণটা করতে পারত, কপালে নেই। কপাল? তা কপাল ছাড়া আর কোন সাগরে গিয়ে আত্মসমর্পণ করবে আক্ষেপের নদীরা? কপালে গিয়েই তো সব প্রশ্নের পরিসমাপ্তি। তাই কপালের হাতে সমস্ত ঘটনাকে নিবেদন করে আক্ষেপকারিণী অন্যর বাজুবন্ধের ঝুমকোর ফাঁস টেনে শক্ত করে দিতে এগিয়ে আসে। আবার উলু ওঠে। খুদে একটা মেয়ে গিন্নিদের থেকেও প্রবল দাপটে শাঁকে ফুঁ দেয়। গিন্নিরা সকলে একত্রে কথা শুরু করে, আর সহসায় সেই প্রবল কলকল্লোল ছাপিয়ে একটা রব ওঠে, এসেছে এসেছে, এসে গেছে। অনেকগুলো কণ্ঠ আহ্লাদের রোল তুলে গাড়ির ধারে এসে দাঁড়ায়। এতক্ষণে আসা হলো? বাপ্পা, সকাল থেকে পথ পানে চাইতে চাইতে বাড়ি শুদ্ধ লোকে চোখ ক্ষয়ে গেল। আর একটুখানি আগে এসে পড়লে জামাই বরণটা হতো শাশুড়ির হাত দিয়ে। যাক, তবু মন্দের ভালো, শেষমেশ চোখের দেখাটাও হবে একবার। কে এরা? কি বলতে চাইছে? কাকেই বা বলছে? শেষ একটিবারের জন্য চোখের দেখার মতো করুণতম সুখের আশ্বাসের সঙ্গে এই উৎসব মুখরতা কি মানানসই? সত্য কেন এমন অমঙ্গলের ভয়ে কাটা হয়ে আছে? চারিদিকে চারিদিকে সবই তো মঙ্গল চিহ্ন। দূরে মঙ্গল ঘট, বার উঠোনে আলপনার ছাপ, ভিতর উঠোনে শামিয়ানা টাঙানো, সব কিছুই প্রখর রোদের সাদা আলোয় জলজল করে জ্বলছে। সব শুভ চিহ্ন, কিন্তু কেন?
সাধন তো সত্যর সঙ্গে সঙ্গেই রয়েছে। পাকা দেখার মতো আরও অনেক ঘটা আছে নাকি এদের কুলপ্রথায়? তারই আয়োজন, প্রস্তুতি? শুধু শুধু মজা দেখবার জন্য এমন হুড়িয়ে নিয়ে চলে এলো? উৎকট একটু মজা। কিন্তু উলুর শব্দগুলো এত বিশ্বে লাগছে কেন? ঘুঘুর ডাকের মতো কান্না কান্না। চিরকালই তো মেয়ে মানুষের এই বুনো উল্লাসধ্বনি শুনে এসেছে সত্য। খারাপ লাগে, খারাপ লেগেছে, কিন্তু শুনে বুকের ভেতরটা এমন ফোপড়া ফোপড়া তো লাগেনি। সেই একটা আলো ঝলকানো মুখ কই? সত্যর আসার খবরে ব্যগ্র দুখানা পুষ্ট নিটল কচি হাত কেন দিকবিদিক জ্ঞানহারা ভঙ্গিতে ছুটে এসে সত্যকে জড়িয়ে ধরছে না? আর আর সেই চিরপরিচিত মুখটা, যে মুখ চিরকাল বিরাগ আর অনুরাগ, এই পরস্পর বিরোধী দুটো আকর্ষণ নিজেকে অপরিহার্য করে রেখেছে সত্যর কাছে। ঝাপসা ঝাপসা ছায়া ছায়া একটা অনুভূতি নিয়ে এলোকেশি উঠোনে এসে ঢোকে সত্য, অথবা পায়ে হেঁটে ঢোকেও না। অনেকগুলি মহিলা এবং বালক বালিকারা ঠেলাঠেলির ধাক্কায় এসে পৌঁছে যায় এবং পৌঁছেই পাথরের চোখ নিয়ে দাঁড়িয়ে পড়ে। আজন্মের দেখা বাঙালির ঘরের চিরপরিচিত সেই ছবিখানা কে কে রেখেছে সত্যর দেখার জন্যে, কিন্তু কেউ কে? বরকনে কলাতলা কুলো ডালা মাথায় এও দল, এই সব চিরপরিচিতের দৃশ্যের মাঝে কে ওই অপরিচিতা, যার লাল চেলির ঘোমটা খসে পড়ছে নীতি নিষেধ ভুলে? ও মুখ কি কখনো দেখেছে সত্য? দেখেছে ওই হাত জোড়া আহত পশুর চোখ? দেখেনি, জীবনে কখনো দেখেনি। এই অপরিচয়ের আঘাতে সত্যর চোখও তাই পাথর হয়ে যাচ্ছে। কিন্তু কানটাও একেবারে পাথর হয়ে গেল না কেন সত্যর? কেন এত সব অচেনা গলার কথা কানে আসছে? নবু, নবু, এখন আবার কোথায় গেলি? এতক্ষণ তো বউ বউ করে ঘর বার করছিলি। কনকাঞ্জলি টাকাটা কাকে দিলি? হাতে মুখে একটু জল দাও বৌমা। গাড়ির কাপড়টা ছেড়ে এসে মেয়ে জামাইকে আশীর্বাদ করো। আচ্ছা, কাল এসে পৌঁছতে পারলে না বৌমা? একটা মাত্র মেয়ে, বেটা দেখতে পেলে না? বেটা দেখতে পেলে না? আসবেই বা কি, খবর তো পেলে না সময়ে? তোমার শাশুড়ি এত হুটুক্কারি করে দিলে বিয়েটা, যেন বিয়ে পালিয়ে যাচ্ছিল। তা যাক, বিনি খাটনিতে সোনার চাঁদ জামাই পেয়ে গেলে। দুটিতে কেমন মানিয়েছে দেখো, বিয়ে খাসা হয়েছে। যা জল্লিমান সংসার, জানাশুনোর মধ্যে। সত্যর মাথার মধ্যে ইঞ্জিন চলছে, কথাগুলো ক্রমশ যন্ত্রের মতো ঠন ঠন করে বাজছে। যাই ভাগ্যিস নবুর সঙ্গে মেয়েটাকে পাঠিয়েছিলে। আর ঠিক এই সময় তোমার শাওরির সইয়ের মেয়ে মুক্ত এসেছিল বেড়াতে, তাই না যোগাযোগ হয়ে গেল। তোমার রূপসী মেয়ে দেখে মুক্ত একেবারে গলে গেল। বলে, এ মেয়ে আমি বউ না করে ছাড়ব না। ছেলের বুঝি আষাঢ় মাসে জন্ম মাস, তাই জ্যৈষ্ঠীতেই সেরে ফেলে বাঁচল। তোমার শাওরিও তো মেয়ের আগে ছেলের বিয়ে দেওয়া নিয়ে নবুকে নভূত নভবিষ্যতি করছিল। নবু ভয়ে ভয়ে, ও কি, ও শুধু বৌমা অমন নিশিতে পাওয়ার মতো পিঠ ঘুরিয়ে চলে যাচ্ছে কোথায়? শরীর তো ভালো দেখাচ্ছে না। নাইবা গেল এখন ঘাটে, বাড়িতেই এক ঘটি জল নিয়ে। ওমা ওমা, অশুধু বৌমা যে বকুলতলার দিকে চলল। ওদিকে কি অনুপু? অরে ও খোকারা, তোদের মা ফের গাড়িতে গিয়ে উঠতে চায় নাকি? পালকি বেড়ানো নবু এতক্ষণে সমাজে দেখা দেয়, দেয় সদুর সামনে। ভয় ভরা গলায় বলে ওঠে, বিয়ের কথা জানাওনি তোমাদের বউকে? কে জানে কেন সদু হঠাৎ এখন কঠিন হয়, কঠিন গলায় বলে, না জানাইনি। তাই তাই বুঝছি, না বলে নিয়ে এসেই এটি হলো। নবকুমার রাগ রাগ গলায় বলে,
এ কি আশ্চর্য! আগে এলে বিয়েই বাধা দিত, তাই জানানো হয়নি। এখন না বলে নিয়ে আসার মানে? বলতে কি হয়েছিল? চিরদিনের সহিষ্ণু সধু হঠাৎ এমন অসহিষ্ণু হয়ে উঠল কেন? সধু যেন আরো কঠিন হচ্ছে, কঠিন আর কঠোর গলায় বলছে, বলতে কি হয়েছিল সে বোঝবার ক্ষমতা তোর থাকলে তো বলবো। ঢের দিন ঢের অন্ন খেয়েছি তোদের, তার ঋণ সূত্রে বউকে সঙ্গে নিয়ে পৌঁছে দিয়ে গেলাম তোদের হাতে। তবে কসাইয়ের কাজটাও করিসনি কেন এ বলে আর চোখ রাঙাস নে। মুখ দেখে বুঝছি আর এ ভিটে জল স্পর্শ করবে না, ও ফিরে যাবে। আমিও চললাম ওর সঙ্গে। শুধু দ্রুত পায়ে বেরিয়ে যায়, বকুলতলার দিকেই যায়। আর বিয়ের কনেটাও একটা অদ্ভুত পরিস্থিতি ঘটিয়ে বসে। হঠাৎ সেই কলতলাতেই বসে পড়ে বরের সামনে হাউ হাউ করে কেঁদে ওঠে, কেন তোমরা এইসব করলে? আমার মা আমায় মেরে ফেলবে। মার পিছু পিছু যাবে তার উপায় নেই, আঁচলের সঙ্গে গাঁটছড়া বাঁধা, অমোঘ আর অচ্ছেদ্য বন্ধন, অনন্তকালের ওপার পর্যন্ত নাকি যার ক্ষমতার ক্ষেত্র বিস্তৃত। সমস্ত পশ্চিম আকাশটা জুড়ে লালের সমারোহ, সেই লাল ছড়িয়ে পড়েছে মাঠের পুকুরে, গাছপালায়। লটকে পড়া গরু দুটো ঘাস জল আর পড়ন্ত বিকেলের স্নিগ্ধ হাওয়া পেয়ে আবার সতেজ হয়ে গড়গড়িয়ে টেনে নিয়ে যাচ্ছে গাড়িখানাকে। আজকে সন্ধ্যার মধ্যে বামুনপাড়ার সেই বড় মাঠটা পার করে নিয়ে যেতে হবে এই নির্দেশ। তারপর যদি চলা নিতান্ত অসুবিধে হয়, হাটতলার ওদিকে বিশ্রাম নিলেই হবে। ঘোড়ার গাড়ি জুটে গেলে মঙ্গল। অনেকদিন আগে একদিন রামকালী কোবরেজ এ গ্রাম থেকে ধুলো পায়ে বিদায় নিয়েছিলেন। আজ রামকালী কোবরেজের পিতৃভক্ত মেয়ে বাপের সে কাজের অনুসরণ করল। রামকালী কোবরেজের সঙ্গে ছিল নিজের পালকি, তার মেয়ের তা নেই, তাই অনিচ্ছুক গাড়োয়ানকে ঘুষ দিতে হয়েছে। বাঁ হাতটাতে তাই তার এখন শুধুই শাখা আর লোহা, মোটা হাঙর মুখো বালা গাছটা নেই। ওটাই ছিল হাতের কাছে, হাত ছাড়া হয়েছে, কিন্তু কতই বা দাম ওটার। সত্যকে সেই তার অনন্তকালের বন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে যাবার পক্ষে কি খুব বেশি? ছাড়িয়ে নিয়ে গ্রাম ছেড়ে চলেছে সত্য, কিন্তু এই ছাড়িয়ে নিয়ে যাওয়াটা কি নিতান্ত সহজ হয়েছিল? না। তাই হয় কি? হয় না। প্রায় গ্রাম শুদ্ধ সবাই এসে গাড়িখানাকে ঘিরে ধরে নিবৃত্ত করতে চেষ্টা করেছিল বই কি। সত্য তাদের কথা রাখেনি। সত্য শুধু শান্ত স্বরে একই কথা বলেছে, বলেছে, বৃথা কেন কষ্ট করছেন, যে উপরোধ রাখতে পারবো না। শেষ পর্যন্ত এলোকেশিও এসেছিলেন, হাত জোড়ের ভঙ্গি করে বলেছিলেন, রাখতে পারবে না মানে রাখবে না, এই তো? তা আমি এই শাশুড়ি হয়ে তোমার কাছে হাত জোড় করে ঘাট মানছি বৌমা, অপরাধ মার্জনা করো, অন্যায় হয়েছে আমার, 100 বার অন্যায় হয়েছে, স্বীকার পাচ্ছি সে কথা। বুঝতে পারিনি মেয়ে নবার নয়, একা তোমার। না বুঝে তাই ঠাকমাগিরি করে ওর উপকার করতে গিয়েছিলাম। যাক, যা হবার তা তো হয়ে গেছে, বিয়ে তো আর ফিরবে না। কেন আর গেরাম জানিয়ে কেলেঙ্কারিটা করছো? সত্য স্থির হয়ে বসেছিল, সত্য নিজেকে সংযত রেখেছিল, সত্য শুধু অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আর নবকুমার, এলোকেশীর ছেলে, সে কি আসেনি মান খুইয়ে মান ভাঙতে? নবকুমার আসবে বই কি, নবকুমার আসবে নয় কি হয়? সে সবদি এসেছিল, নবকুমারও প্রায় হাত জোড় করেছিল। যা হয়ে গেছে তা তো চারা নেই, তবে কেন এলোকেশীর সঙ্গে না হোক? এলোকেশীর ছেলের সঙ্গে কথা বলেছিল সত্য, বলেছিল, চারা আছে কি না সেইটাই শুধু ভাববো বসে বসে বাকি জীবনটা ধরে। বাকি জীবনটা ধরে? বাকি জীবনটা ধরে শুধু এই কথাটা ভাববে তুমি? সত্য সেই ক্ষুব্ধ হতাশ
ভিক্ষুক চোখ দুটোর দিকে তাকিয়েছিল নিজের পাথর হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে। তাকিয়ে থেকে এমন একটা অনুভূতিহীন গলায় বলেছিল, বাকি জীবনটুকু কি খুব বেশি হলো? অনেকগুলো জন্ম ধরে ভাবলেই কি সে ভাবনা শেষ হবে? উত্তর পাওয়া যাবে? নবকুমার হতাশ গলায় বলেছিল, তোমার সব কথার মানে আমি কোনো কালেই বুঝতে পারি না, এসবও বুঝতে পারছি না, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, সুবর্ণই তোমার সব? তুরু, খোকা এরা কেউ নয়? কে কতখানি সেটাও তো ভেবে বার করতে হবে। চিরদিনই দেখলাম মায়া মমতা তোমার কাছে কিছুই নয়, জেদটাই বড়। তবু মিনতি করে বলছি, এই একবারের জন্য অন্তত সে জেদ ছাড়ো, আমার মুখ চেয়ে আমায় মাপ করো। সত্য মাথার কাপড়টা একটু টেনে নিয়েছিল। নবকুমার কান্নায় ভেঙে পড়েছিল, কোঁচার খুঁট তুলে চোখ মুছেছিল। কিন্তু সত্য তো চিরদিনই নিষ্ঠুর। আর আমি রাগের ঠাকুর থাকবো না। প্রতিজ্ঞা করলেই কি স্বভাবটা বদলাতে পারবে? সত্য তাই নবকুমারীর মুখ থেকে চোখ না নামিয়েই বলে, 30 বছর ধরে তো তোমার মুখ চেয়েই এলাম, শেষটায় একবার নিজের দিকে চাইবার ইচ্ছে হয়েছে। তোমার সুবর্ণকে একবার আশীর্বাদও করে যাবে না? সত্য কি বিদ্যুতের আঘাত পেল? সত্যর মা ভুবনেশ্বরী একবার ঠিক এই রকম একটা প্রশ্নে বিদ্যুতের মতো কেঁপে উঠেছিল না, সেই তার শেষ দিনে? সত্য এবার নবকুমারীর চোখ থেকে চোখ সরিয়ে নেয়, ধীর গলায় বলে, চিরকালের মতো চলে যাচ্ছি, বিদায়কালে আর কেন মুখ দিয়ে কটু কথা বার করাতে চাও? গাড়ি প্রায় এগোতে শুরু করে, তবু নবকুমার সঙ্গে সঙ্গে এগোয়। তোমার বাবা এত বিচক্ষণ ব্যক্তি, তিনিও তোমাকে 8 বছরে গৌরীদান করেছিলেন, সে কথা তো কই মনে করছো না? হঠাৎ সত্য সেই পাথরের চোখে আগুন ঝলসে ওঠে। মনে করছি না এ কথা কে বলেছে তোমার? জীবন ভোর মনে করে আসছি, আর এবার বাবার কাছেই গিয়ে তার উত্তর চাইব। নবকুমার তবু গাড়ির বাঁশ চেপে ধরে আছে। তোমায় আমি কথা দিচ্ছি তুরুর মা, তুমি যদি বলো কুটুমবাড়ির সঙ্গে একটা বিরোধ ঘটিয়ে সুবর্ণকে আবার তোমার কাছে ফিরিয়ে এনে দেব। সত্য হঠাৎ একটা কাজ করে বসে। এই খোলা মাঠে এর ওপর সামনে হাতটা বাড়িয়ে নবকুমারের সেই গাড়ির বাঁশ চেপে ধরা হাতটা চেপে ধরে, উদ্ভ্রান্ত গলায় বলে ওঠে, সত্যি বলছো? ফিরিয়ে এনে দেবে? এই পুতুল খেলার বিয়েটা মুছে ফিরিয়ে দেবে আমার সেই সুবর্ণকে? শুধু গাড়ির ছইয়ের মধ্যে বসেছিল, চুপ করেই বসেছিল এতক্ষণ, এবার আসতে বলে, মুছে ফেলবো বললেই কি মুছে ফেলা যায় বউ? এ কি মুছে ফেলার জিনিস? নারায়ণ সাক্ষীর বিয়ে। সত্য নবকুমারীর হাতটা ছেড়ে দেয়, কেমন একরকম হাসি হেসে বলে, সব বিষয়েই নারায়ণ এসে দাঁড়ান কিনা? সব গাঁটছড়ায় জন্ম জন্মান্তরের বন্ধন কিনা? এই প্রশ্ন নিয়ে বাবার কাছে যাচ্ছি ঠাকুরছি। শুধু নবকুমারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, সে প্রশ্নের উত্তরও তো এক জন্মে মিলবে না। তুই আর কেন দেরি করছিস নবু? তুই বাড়ি যা, কাজের পাহাড় পড়ে আছে তোর। আর দেরি করে চেষ্টা করে আর কুটুমের সঙ্গে বিরোধ বাঁধাতে হবে না। তবু শেষ চেষ্টা করে নবকুমার, ফিরে যেতে গিয়েও বলে, আমি অপরাধী, আমায় শাস্তি দেবে দাও। তুরু তো কোনো অপরাধ করেনি, ওর বিয়েটা দেখবে না? নাইবা দেখলাম, দূর থেকে আশীর্বাদ করব। আর এগোনো যাচ্ছে না, সব মিনতি ব্যর্থ করে দিয়ে গাড়িটা যাচ্ছে এগিয়ে, সব অনুভূতি আলোড়ন ওঠে, আর সেটা ফেটে বেরিয়ে পড়ে, জানতাম কথা থাকবে না, কারুর উপরোধ রাখবার পাত্র তুমি নও, কিন্তু এই বলে রাখছি, কেউ তোমায় ঘাড়ে করে কাশি পৌঁছতে যাবে না। সত্য কি তবে বাঁচল? শেষ মুহূর্তে হেসে চলে যাবার পথ পেয়ে এবার বাঁচার গলায় তাই ওর শেষ পরিচিত ভঙ্গিতে হেসে উঠল, ও মা, আমি তা বলতেই বা যাব কেন?
ঘাড় থেকেই যখন নেবে যাচ্ছে চিরকালের মতো, কারুর ঘাড়ে না চড়ে শুধু নিজের পা দুখানার ভরসায় মা বসুমতীর মাটি ছোঁয়া যায় কি না, সেটাও তো আমার আর এক প্রশ্ন। গাড়িকে দাঁড় করিয়ে রাখতে পারছে না গাড়ির চালক। গরুগুলো এগোতে চাইছে। নবকুমার যেতে গিয়ে ফিরে এসে হঠাৎ লাফিয়ে এসে গাড়ির মধ্যে উঠে পড়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, এই জন্যই বলে মেয়ে মানুষের বিষয় সম্পত্তি থাকতে নেই। বাপের দলিলের ভরসা রয়েছে, তাই স্বামীর অন্ন ত্যাগ দিয়ে চলে যাবার সাহস। মেয়ে মানুষের এত সাহস ভালো নয়। এই আমি বলে দিচ্ছি, অশেষ দুঃখ আছে তোমার কপালে। স্বামী হয়ে এই অভিশাপ দিচ্ছি তোমায় আমি। এ অভিশাপ যে নিতান্তই ক্রোধ, ক্ষোভ, হতাশা, অপমান, লোকলজ্জা আর অপমান বোধ থেকে উদ্ভূত, তা বুঝতে পারিবই কি সত্যবতী। তাই নিজে সে এত বড় অভিশাপেও বিচলিত হয় না এবং প্রায় হেসে ফেলেই বলে, তাই তো দিয়ে এসেছো তোমরা আবহমান কাল থেকে, স্বামী হয়ে, বাপ হয়ে, ভাই হয়ে, ছেলে হয়ে। ওটা নতুন নয়, অভিশাপের জীবন আমাদের। তবে ওই যে দলিলের কথা বললে, যেন ওই ছেঁড়া কাগজটার কথা আমার মনেও ছিল না। মনে যখন করিয়ে দিলে তো বলি, বাবার দেওয়া বস্তু ফেলে দেওয়া বাবার অপমান। সাধারণ সরল যদি মানুষ হয়, ওরা যেন ওই বিষয়টুকু থেকে ওই ত্রিবেণীতে মেয়েদের একটা স্কুল খুলে দেয়, আর আর নাম দেন যেন ভুবনেশ্বরী বিদ্যালয়। একটু থামো বলে সত্য আঁচলটা গলায় জড়িয়ে স্বামীকে একটা প্রণাম করে বলে, জীবন ভোর অনেক অকথা কুকথা বলেছি তোমায়, অনেক জ্বালাতন করেছি, পারো তো মাপ করো। শুধু মৃদু ধমকের সঙ্গে বলে, নবু বাড়ি যা, বউর পিছু পিছু ছুটে এসে কোনো লাভ নেই। ওর নাগাল তুই কোনো দিন ধরতে পারিসনি, আজও পারবি না। শুধু এটুকুই বলতে ইচ্ছে করছে, মুখ্যই না হয় হয়েছিলি, কিন্তু মমতা বস্তুটা কি এক কোণাও থাকতে নেই রে। মাতৃ আজ্ঞায় মেয়ে পার করতে বসবার সময় বউর মুখটা একবার মনে পড়ল না? 30 বছর একত্র ঘর করলি, বনের পশু পাখিরও প্রতি যে মায়া জন্মায়, তা জন্মায়নি তোর? নবকুমার দীপ্ত কণ্ঠে বলে, এই কথা বললে তুমি সরুদি? ওর কথা আমার মনে পড়েনি? অবস্থাটা বুঝেছ আমার? দর্শককে ভগবান ভূত হয়ে। নবু নেমে যা, মেয়ে জামাই এখনো ঘরে কুটুম্ব খেপে বসে আছে, অনেক কাজ কর্তব্য আছে, সেখানে না গেলে চলবে না। মেয়েটার কথা ভাব। মেয়েটা? আমি মেয়েটার কথা ভাববো? নবকুমার পাগলের মতো করে। স্নেহময়ী মা যে তার বুকে মুগুর মেরে রেখে এলো, সেটা তো কই ভাবছ না? এই যে সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, আর মা তার দিকে দৃষ্টি না দিয়ে ঠিকরে চলে গেল। বুক ফেটে গেল না তার? তার কোনো অপরাধ আছে? সত্যবতী আর কথা বলে না, শান্তভাবে ছইয়ের ধারের বাঁশের মাথাটা ঠেকিয়ে চোখ বুজে বসে থাকে। শুধু এবার দৃঢ়ভাবে বলে, নবু তুই নামবি? নেমে পড়ে নবকুমার। পিছন দিকে না তাকিয়ে হন হন করে হেঁটে যায় কোঁচার খুঁটে চোখ মুছতে মুছতে। গাড়ি এগোতে থাকে। মাঠ পার হয়ে হাটতলায় এসে পৌঁছল বলে, এখানে ঘোড়ার গাড়ি মিলবে। সরল দেখবে তার ব্যবস্থা। সাধন মার প্রতি বিরক্ত বশত আসেনি সঙ্গে। বাবা যত বড় গর্হিত কাজই করে থাকুন, মার নির্লজ্জ কেলেঙ্কারিও তার কাছে অধিক অসহ্য। গরুর গাড়ির মেয়াদ ফুরিয়ে আসছে। আকাশের দিক থেকে তাই চোখ ফেরাতে ইচ্ছে করছে না। সমস্ত পশ্চিম আকাশটা জুড়ে লালের সোনা। আকাশের ওপারে কি সত্যিই আছে আরেক জগৎ? তারা ওখানে কারো চিতা জ্বেলেছে? ওই তারই অগ্নি আলো, নাকি আগুন নয়, শুধুই রং? সেখানে কোনো নববধূ তার লাল চেনিখানা মেলে দিয়েছে শেষ রোদ্দুরে। একসময় শুধু একটা নিঃশ্বাস ফেলে বলে, বিয়ে হয়েছে বলেই সব আশা ফুরিয়ে যাবে বউ?
একেবারে ত্যাগ দিয়ে চলে আসবে তুমি সুবর্ণকে? তুমিও তো বিয়ের পরই এতখানিটা হয়েছ। সত্য সদুর মুখের দিকে তাকিয়ে দেখে, উত্তর না দিয়ে পারে না। আস্তে বলে, আমি যে কতখানিটা হয়েছে ঠাকুরজি, তার প্রমাণ তো এই দেখছো। এ তো মানুষের বিশ্বাসঘাতকতা বউ, এ নিয়ে বিচার চলে না। কিন্তু সুবর্ণকে মানুষ করে তোলার যে বড্ড আশা ছিল তোমার। সত্য আকাশের দিকে চোখ মেলে, সেখানে কি সুবর্ণর মুখটাই খোঁজে? সুবর্ণকে কি দেখতে পায় সত্য? তাই অমন উচ্ছ্বাসের মতো বলে, সুবর্ণ যদি মানুষ হবার মাল মশলা দিয়ে জন্মে থাকে ঠাকুরজি, হবে মানুষ, নিজের জোরেই হবে। তার মাকে বুঝবে, নইলে ওর বাপের মতো ভাবতে বসবে মা ওর মহা নিষ্ঠুর। সে ভাবনা বন্ধ করি এ উপায় আমার হাতে নেই। কিন্তু বউ, তালুক মশাই সংসার ত্যাগ করে কাশিবাসী হয়েছেন, তার উপর আবার এই অশান্তির বোঝা চাপানোই কি ঠিক হবে তোমার? সত্য এবার যেন তার নিজস্ব দৃঢ় ভঙ্গিতে ফিরে আসে, নিজস্ব ধরনে বলে, না ঠাকুরজি, সে অন্যায় আমি করবই বা কেন? বাবার বোঝা হবই বা কেন? তারপর একটু হেসে বলে, অনেকদিন আগে সুবর্ণ যখন জন্মায়নি, পাঠশালা খুলে পড়ানো খেলা করতাম, মনে আছে তোমার ঠাকুরজি? আবার দেখব সে খেলা ভুলে গেছি না মনে আছে? একটা মেয়ে মানুষের ভাত কাপড় চলে যাবে না তাতে? নিজের পেট নিজে চালাবি বউ, এই সাহস নিয়ে ঘর ছাড়ছিস? শুধু একটা নিঃশ্বাস ফেলে বলে, পায়ের ধুলো নেবার সম্পর্ক নয় বউ, তবু নিতে ইচ্ছে হচ্ছে। কিন্তু তখন যে বললি কাশিতে, হ্যাঁ যাব কাশিতে বাবার কাছে। সারা জীবন ধরে অনেক প্রশ্ন জমিয়ে রেখেছি, আগে তার উত্তর চাইতে যাব। সহসা স্তব্ধতা নামে, গাড়ি ধীরে ধীরে হাটতলায় এসে থামে, গরুর গাড়ির পথ শেষ হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।